নমস্কার। রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে মিলিত হয়েছি। ইতিমধ্যে আমাদের মাধ্যম থেকে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য আপনারা শুনেছেন, প্রতিক্রিয়া আপনারা শুনেছেন। একটি সংগঠনের তরফে সেখানে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু দাবি সনদ পেশ করা হয়েছে। সেই বিষয়ে অবশ্যই আমরা কথা শুনবো, তাদের বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে আমরা আপনাদের কাছে কয়েকটি কথা বলে রাখি। এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনে শুধু সিলমোহর দিয়েছে তা নয়, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য, শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। ঠিক তার পাশাপাশি ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন মন্ত্রিসভা কি দিতে চলেছে, এই বিষয়টি বোধ হয় আপনাদের প্রায় প্রত্যেকের কাছে খুব চর্চা আলোচনায়। সেদিক থেকে রাজ্যে অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকারের আমলে যেখানে কেন্দ্রের বিষয়গুলো রাজ্যে সেখানে প্রয়োগ হয়, যে কোনো সিদ্ধান্ত সেখানে কার্যকর হয়, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে অষ্টম বেতন কমিশন কেন হবে না। এ রাজ্যে যারা শিক্ষক কর্মচারীরা আছেন দীর্ঘদিন ধরে কয়েকটি কথা আপনারা প্রায় প্রত্যেকটি শুনে থাকেন। কখনো বলা হয় যে সপ্তম বেতন কমিশন, কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন হুবহু লাগু হয়েছে রাজ্যের ক্ষেত্রে। চতুর্থ অর্থ কমিশনের পর সেখানে কমিশনের বদলে সেখানে রিভিউ কমিটি গঠন করা হয়েছিল। তা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক তর্ক বিতর্ক আছে, অনেক কথা আছে, অনেক সমস্যা আছে, বঞ্চনা আছে বলতে পারেন। তা নিয়ে জল খোলা বহুবার হয়েছে। রাজনৈতিক মহলেও শিক্ষক কর্মচারীদের কাছে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই রাজ্যে শিক্ষক কর্মচারী যারা আছে তাদের পাওনা করে মিটিয়ে দেওয়ার বিষয়। আমরা আজ কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো, সেখানে আপনারা স্পষ্ট হবেন যে শিক্ষক কর্মচারীদের কাছে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, আর সেটাই হলো এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের কাছে সত্যি অর্থে সরকার কি দিতে চায়। আমরা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরব। রাষ্ট্রপতি কর্মচারীর সঙ্গে যারা পদাধিকারী এখানে এসছে তারা সব আমাকে 14 নম্বর দাবি দেওয়ানো তাদের কাছে আপত্তি তাদের আমাকে মেমোরেন্ডাম সাবমিট করেছে। আমি যে সমস্ত পয়েন্টগুলো অলরেডি গভর্নমেন্ট সিদ্ধান্ত আগের থেকে নিই সেগুলো ওনাদেরকে ব্যাখ্যা করে আমি ওদেরকে বলেছি। বাকি কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে এটা আলোচনার বিষয়বস্তু থাকবে। এবং সর্বোপরি একটা কথা বলবো যে আমাদের সরকার 2018 আসার পর থেকে কর্মচারীদের সঙ্গে এখনো সেন্ট্রাল ডিএর সঙ্গে ডিফারেন্স অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আমরা সময় সময় সেগুলো অনেক কিছু কমিয়ে আনার চেষ্টা আমরা করেছি। তার যে আর্থিক সামঞ্জস্যের উপরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা মহোদয়, তিনি একটা বছরে ওনার সময় ছিল 20% দিয়ে ওনার দিয়েছেন এক বছরে। এটা বেশি কমানো পুরো বিনা আন্দোলনে কিনা দাবিতে দাবি তো করবেই তাদের আমরা এটা করার চেষ্টা করেছি, এখন আমরা করছি। আগামী দিনেও সেটা করার জন্য সরকারের ভাবনা আছে। সরকার কাউকে দুর্বল করে কারণ ন্যায্য পাওনাকে ভাগ দিয়ে সরকার চিন্তা করে না। আমি আশাবাদী যেগুলো সবার সঙ্গে সঙ্গে সেগুলো সরকার করার চেষ্টা করে। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এডুকেশন কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশ্যে দেশের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এডুকেশন কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করে এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 2 যে এটা অনেকে বলে, আমি শুনি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে 16 পে কমিশনের কাছে এটা সাবজেক্ট। আর 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আইডিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারসগুলো আমরা রাজ্যের ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এর মধ্যে করতে হবে অলরেডি জানি। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনের সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যে এটা আমরা এটার সঙ্গে আমরা সামনে চলতে চাই। এটুকু বলতে পারি এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা
অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তকে আপনারা বুঝছেন না? না, কি বললাম আমি, যে পে কমিশন 18 মাস, তবে 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টার, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম, এবং সেটাকে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে, কিন্তু তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। অর্থমন্ত্রীর নিকট আমাদের কর্মচারীদের 14 দফা দাবি নিয়ে আমরা এসেছি ওনার সঙ্গে আলোচনা করার জন্য। এরা গত 9 জানুয়ারি আমাদের যে কার্যকরণী বৈঠক কমিটি বৈঠক দিয়েছিল, সেখানে আমরা সিদ্ধান্ত হয়েছিল আমরা এগুলি নিয়ে আমরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করব, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে আসা। আমরা যে বিষয়গুলি মেনলি তুলে ধরেছি সেগুলি আমাদের মেনলি হল পে কমিশন গঠন থেকে শুরু করে দিয়ে এগুলি নিয়ে। তা আপনারা জানেন বামফ্রন্ট আমলে এই রাজ্যে কোনো ধরনের পে কমিশন গঠিত হয়নি। একবার হয়েছিল শুধু 96-এ, 98-এ ওরা করেছিলেন। আর 2008-এর 26শে জানুয়ারি ওরা RKD চৌধুরীর নেতৃত্বে পে রিভিউ কমিটি গঠন করেছেন। 2016-তে করেছেন পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি, যার ফলে ত্রিপুরা রাজ্যের চতুর্থ পে কমিশনের পর আর কোনো ধরনের পে কমিশন গঠিত হয়নি। তাই আমাদের একটাই দাবি ছিল যে আমাদের সরকার যেন, এই বর্তমান সরকার যেন আমাদের কর্মচারীদের জন্য অন্তত একটা পূর্ণাঙ্গ পে কমিশন গঠন করেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে কমিশন, অষ্টম পে কমিশন গঠিত হয়েছে গত 3রা নভেম্বর 3 সদস্য বিশিষ্ট সেই পে কমিশন রিপোর্ট পেশের পর রাজ্যের কর্মচারীদের জন্য পে কমিশন গঠন করার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি আমাদের যে বিভিন্ন যে দাবিগুলি অধিকাংশ দাবি উনি মেনে নিয়েছেন, এবং বেশ কয়েকটা দাবি ওনারা অলরেডি সরকার কার্যকরী করার পথে চলেছে। তো এই সমস্ত দাবিগুলি নিয়ে ওনার সঙ্গে আমাদের বিস্তৃত আলোচনা হয়েছে আমাদের। তো আমার যে সম্পাদক আমার সামনে আছেন সঞ্জয় সূত্রধর, উনি আমরা মেনলি কী কী দাবি উনি আমাদের গ্রহণ করেছেন উনি বলবেন আপনার সামনে বিস্তারিতভাবে। আপনারা ওনার কাছ থেকে এটা শুনুন। আপনার কাছে বক্তব্য যে মূলত যে দাবিগুলো নিয়েছেন স্যার আপনাকে কী বলেছেন বা আপনাদের কী বলেছেন? হ্যাঁ, উনি আমাদের বেশ কয়েকটা দাবি, যেমন ধরুন যেটা আমাদের কর্মচারীদের মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এই যে এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30শে নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারী বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারী আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া দিয়ে থেকে শুরু করে যার অ্যালাউন্স বাকি আছে সবগুলি বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন, এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন। এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশি খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। পাশাপাশি উনি আরও কয়েকটা দাবির বিষয়ে আমাদেরকে আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশি খবর আসছে আগামী দিনে, এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে আমাদের। মানে আমি বিষয়টা বলছি না, যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, কিন্তু খুশি খবর আসছে আমাদের জন্য, তাদের প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। অর্থ দপ্তরের সম্মতি সহ সকল প্রকার চুক্তি ভিত্তিক কর্মচারী সমেত DRW, পার্ট টাইম, ক্যাজুয়াল, পার্মানেন্ট লেবার, মোটামুটি সকল স্তরের কর্মচারী যারা অনিয়মিত আছে তাদেরকে নিয়মিত করতে হবে। 2 নম্বরে আছে কেন্দ্র সরকারের অষ্টম বেতন কমিশনের ধাঁচে একটি পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন করতে হবে। 3 নম্বর পয়েন্টে আছে 16তম অর্থ কমিশনের রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ 30শে নভেম্বর 2025-এর মধ্যে কর্মচারী ও পেনশনভোগীদের বাকি যে বকেয়া 22% মহার্ঘ ভাতা আছে এবং মহার্ঘ ভাতা রিলিজ অবিলম্বে প্রদান করতে হবে। 4 নম্বরে আছে 7ম বেতন কমিশনের নীতি অনুযায়ী বকেয়া সকল ভাতা যেমন হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, PA এগুলি অবিলম্বে আমাদের পূরণ করতে হবে। মাননীয় ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী সর্বশিক্ষা অভিযান SSA শিক্ষকদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। বিদ্যমান দায়ী নাহানের স্কিমে সংশোধন আনা যাতে কর্মচারীদের মৃত্যু যে কোনো বয়সে সরকারি চাকরি প্রদান করা হয়। এটা সৃষ্টি করে এটা মারা গেলে হতো না, অন্য পরিবারের কোনো চাকরি আমরা চাচ্ছি যে কোনো বয়সে যে মৃত্যু হয় তার পরিবারে যোগ্য একজন ব্যক্তিকে চাকরি দেওয়া হবে।
সরকারি চাকরিতে 7 নম্বর পয়েন্ট, চাকরিতে যোগদানের সর্বোচ্চ বয়সসীমা 40 বছরের পরিবর্তে বিবেচনা করে 25 বছরে চলে। 20 বছর চাকরির পর থেকে যেন পূর্ণ বেতনের সুবিধা দেওয়া হয়। 8 নম্বরে আছে একক পদোন্নতি যাতে দ্রুত সম্ভব পরবর্তী সময়ের সাথে কার্যকর করে রেগুলার পদোন্নতি হিসেবে গ্রহণ করা হয়। 9 নম্বরে আছে সরকারি চাকরিতে যারা ফিক্সড আছেন সেটা বিলুপ করতে হবে, প্রথম কাল থেকে যেন এটা নিয়মিত করে দেওয়া হয়। 10 নম্বরে আছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নীতি অনুযায়ী গ্র্যাচুইটি পরিমাণ বিদ্যমান 10 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে 25 লক্ষ টাকা করা হয়। এমএসসিপি 11 নম্বর পয়েন্ট, এমএসসিপি প্রদানকালে বেতন স্কেলের লেভেল পরিবর্তনের জন্য যথাযোগ্য উদ্যোগ গ্রহণ করে, কারণ এটা লেভেল পরিবর্তন এখন হয়নি। 12 নম্বর হচ্ছে বিভিন্ন দপ্তরের শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে পূরণ করতে হবে। 13 নম্বর হচ্ছে আউটসোর্সিং পথে বিলুপ্তি করতে হবে। যারা যারা এজেন্সির মাধ্যমে আমরা আউটসোর্সিং নেওয়া হয় এইগুলিকে বদ্ধ করতে হবে, এইগুলি বদ্ধ করে সরকার ডাইরেক্ট নিয়োগ নিতে হবে। 14 নম্বরে একটা আছে সরকারি চাকরির অবসরের বয়সসীমা 65 বছর করতে হবে, যেখানে এখন 60 বছর আছে। কারণ দেখা যাচ্ছে এসটি যারা আছে ট্যাব দিয়ে যারা চাকরি পায় তারা দেখা যাচ্ছে 45 বছর লাস্ট বয়সসীমা চাকরি পায়, ওরা ফুল পেনশন পায় না। কাজে 65 বছর যদি করা হয় অবসরের সীমা, তাহলে তারা অন্তত 20 বছর চাকরি করতে পারবে, একটা ভালো একটা সুবিধা পাবে। সেই লক্ষ্যে আমরা এই দাবিগুলো এনেছি এবং উনি আমাদের সর্বসম্মত করে আমাদের আশ্বাস দিয়েছেন, সেগুলি পূরণে আশ্বাস দিয়েছেন। দেখা চেষ্টা করবে এবং আমাদের এই দাবিগুলি ন্যায্য যদি উনি এই আমাদের সহমত পোষণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ডেপুটেশন মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে উনি আমাদের শারীরিকভাবে যে 14টা পয়েন্ট আমরা ডিমান্ড করেছি, 14টা পয়েন্ট দিয়ে আমি বিশদভাবে আলোচনা করেছেন এবং আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন। শারীরিকভাবে আমাদের 8ম যে পে কমিশন, ওই পে কমিশনের সঙ্গে চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং আগামী দিনে উনি আশ্বাস দিয়েছেন আমরাও চেষ্টা করব যে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক আপনাদের কী করা যায়। আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করার ব্যাপারে উনি আমাদের একটা ফিনান্সিয়াল কনগানেস আছে, এই ব্যাপারে উনি বলেছেন যে সময় সময় হচ্ছে আগামী দিনেও সেই চুলচারকে বিশ্লেষণ না করে আমরা দাবি করেছি, ধারাবাহিকভাবে এটা পালন করে যাবে। আমাদের বিভিন্ন যে ডাইন হ্যান্ডেস থেকে আরম্ভ করে আমাদের যে 8ম বেতন কমিশন 22% দিয়ে বকেয়া আছে, এগুলির সঙ্গে ওনারা আলোচনা করেছেন। ডাইরেক্ট প্রমোশন, যেটা একটা জলজন্ত সেটা নিয়ে আমরা চুলচারের বিশ্লেষণে উনি আলোচনা করেছেন এবং সহমত পোষণ করেছেন। মোটামুটি এমএসসিপি থেকে আরম্ভ করে শূন্যপদ পূরণ, এগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে যে আলোচনা ওনার সঙ্গে হয়েছে এবং হাউস রেন্ট, মেটেরিয়াল অ্যালাউন্স দীর্ঘদিন ধরে এইগুলি বকেয়া ছিল, এই ইস্যুটি নিয়ে আমরা ওনার সম্মুখে জলজন্ত ইস্যুগুলি তুলেছি। উনি আশ্বস্ত করেছেন যে আগামী দিনে কিছু একটা হবে এবং খুশির সংবাদ আমরা আমাদের মধ্যে বয়ে আনবে, এই আমরা বিশ্বাস রাষ্ট্রপতি কর্মচারীদের সঙ্গে আছে, থাকবে। আগামী দিনেও এই কর্মচারীদের যেগুলি দাবি দেওয়া থাকবে সেগুলি নিয়ে আমরা কথা বলবো সরকারের সঙ্গে, ধারাবাহিকভাবে কথা বলে যাবে এবং দাবি আগে আশ্বস্ত করবেন এবং আমরা সচেষ্ট হব, এই আশ্বাস আমরা রাখছি। একদম অনেক দিন বাকি থাকতে আপনারা শুনলেন সেখানে আজ মহাকরণে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বিভিন্ন জন তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতৃত্বের তরফে। সেখানে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের তরফে সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা সেখানে গেছেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। জয়দীপ বলছিলাম আবার থেকে। বলছিলাম যে বিষয় নিয়ে আজ কথা বলছেন, চর্চা করছেন যে 8ম বেতন কমিশন গঠন টাইম নিশ্চিত। তো আজকে আমি দেখছিলাম ফেসবুকের মাধ্যমে, আমি দেখছিলাম যে সম্ভবত আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখছিলাম যে আমার তিনি রাজ্যে অর্থমন্ত্রী রয়েছেন সিংহ রায় মহোদয়, ওনার সঙ্গে ত্রিপুরা রাজ্যের কর্মচারী সংঘের যে নেতৃত্ব রয়েছেন ওনারা সম্ভবত দেখা করেছিলেন। তো সেই সময় উনি বলেছিলেন যে 8ম বেতন কমিশন গঠনের একটা প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়াটা নাকি আমাদের রাজ্যের মহামান্য মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়েরও যথেষ্ট ইতিবাচক মনোভাব রয়েছে, সঙ্গে অর্থমন্ত্রী রয়েছে। তো দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট মোদী সরকার যেটা প্ল্যান করেছে সেখানে তো 8ম কমিশন দিয়ে দেবে।
কবে থেকে না কবে কিন্তু পেপারে দেখবেন যে দিয়ে দেবে একটা নিশ্চিত সেন্ট্রাল এমপ্লয়ি দেওয়া হয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি তারা অষ্টম পে কমিশনের স্কেলটা পেয়ে যাবে সেটা নিশ্চিত। আমি একটা কথা বলি দেখুন, সপ্তম পে কমিশন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে চালু হয়েছে হচ্ছে কি না সেটা আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের কর্মচারীরা মধ্যে সবাই জানে। আমরা দিয়ে সপ্তম পে কমিশন নামে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের কর্মচারীরা যেটা হয়েছে কত পার্সেন্ট দিয়ে পাচ্ছি এবং আমাদের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের কতটুকু করা সেটাও সবাই জানে। একটা নতুন কথা বলার কিছু নেই। তো বেসিক যে টাকা রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা সরকারি কর্মচারী রয়েছে মানে বিজেপি আসার পরে বেসিক যে টাকা ওটা বাড়িয়েছে, ওটা সবচেয়ে বড় যে কাঠামোটা চেঞ্জ করেছে, মানে একটা গাছের নাম শিকড়টাকে মজবুত করেছে, দ্যাট মিনস বেসিকটাকে বাড়িয়েছে আসার পরে, ওটা ভালো লেগেছে। কিন্তু যে ভার্মা কমিটি গঠন করেছিল মানে অমিত শাহ মহোদয় কোলাই মাঠের মধ্যে এসে বলেছিল যে 3 তারিখ সরকার গঠন হবে, 4 তারিখ না 5 তারিখ পে কমিশন দিয়ে দেওয়া হবে। ওটা কিন্তু বুক টুকে অমিত শাহ মহোদয় বলেছিল কোলাই মাঠের মধ্যে আগে আমি দিনটা সালটা ঠিক মনে নেই, ওটা গুগলে সার্চ করলে পেয়ে যাবে বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, মানে তুমি পেয়ে যাবে। কিন্তু আমার কি দেখো 18 পরে বিজেপি সরকার আসলো, বিজেপি সরকার আসলো, আসার পরে দেখলাম ভার্মা কমিটি নামে একটা কমিটি গঠন করলো এবং প্রায় 1.5 মানে 1.5 বছর পরে একটা সুপারিশ করলো, আজকে না কালকে না করতে প্রায় 1.5 বছর পরে সাবমিট করলো নিটফুল 0। তো ভার্মা কমিটি যে রিপোর্টটা পেশ করেছিল ওটা ছিল অন্তঃশাস্ত্র, মানে কাঠামোটা চেঞ্জ করে বাদ বাকি যত অ্যালাউন্স রয়েছে সব অ্যালাউন্স লেফট করে দেওয়া হয়েছিল এবং এই কথাটাই বাড়িয়ে দিল। তো এমন কমিটি দেখলাম যে রাষ্ট্র বলেছে যে কমিটি গঠন করবে, ওই কমিটিটা আমরা যেটুকু সম্ভব 27 মে 1 মাসের মধ্যে সাবমিট করবে, মানে ওনার কথা মতো। তো 28 ইলেকশন, তো 28,000 তো পে কমিশন দেওয়া বাধ্যতামূলক দেবে, কিছু না কিছু দেবে। আমার মনে হয় না যে অষ্টম পে কমিশন আমরা পাবো ত্রিপুরা রাজ্য কর্মচারীরা, ওইটা ভার্মা কমিটির মধ্যে একটা মানে অজবল অবস্থা করে দিয়ে দেবে এবং তখন দেখবেন যখন বেসিকটা একটু বাড়িয়ে দিয়ে একটু তেইশের আগে 12% একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছিল, আমার মনে হয় 28 আগে 20% দিয়ে দিয়ে মৃত্যুদের মধ্যে আমরা অষ্টম পে কমিশন দিয়ে দিচ্ছি। এমনই একটা কিছু হবে, কারণ এটা বিজেপি সরকার, তাহলে মানে এক্সাক্টলি সত্যি করে ঠিক বলা জানা যে আসলে কালটা কি হবে। ধন্যবাদ। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি, আপনারাও সেই বিষয়গুলো নিয়ে চর্চা করেন। আরেকটি কর্মচারী সংগঠন কিছুদিন আগে আগরতলায় বেশ কিছু দাবিকে সামনে রেখে কর্মসূচি সংগঠিত করতে চেয়েছিল টিএসসিসির তরফে। সেই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলে তারা দাবি সনদ ব্যাখ্যা করেছেন প্যারাডাইস কমিউনিটি আয়োজিত কর্মসূচিতে। সেখানে নেতৃত্বের বক্তব্য আমরা শুনব। একদম অনেক দিন বাকি থাকতে 1 নভেম্বর আমরা সরকারের কাছে চিঠি দিয়েছিলাম, কিন্তু গত পরশুদিন রাত্রেবেলা আমাদের গণঅবস্থানের কর্মসূচি করা যাবে না বলে জানিয়েছে এবং যেদিকে এটাও লিখেছিল যে কোনো প্যারাডাইস কমিউনিটি আমরা দিয়েছিলাম যদি অ্যানাদার প্লেস হয় তাহলে তারা চিন্তা ভাবনা করবে। সঙ্গে সঙ্গে আমরা ওরিয়েন্ট কমিউনিটি বিপণী বিতান এটা দিয়ে আমরা আবার চিঠি দিয়েছি, তারপরেও আমাদের পারমিশন দেয়নি। এরপর আমরা যেটা ইন্টিমেশন আমরা গণঅবস্থান না করলে আমাদের কর্মসূচির প্রচার হয়ে গেছে এবং দীর্ঘদিন ধরে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এর জন্য আমরা মিছিল এবং পথসভা করবো প্যারাডাইস কমিউনিটি ও ওরিয়েন্ট কমিউনিটি ভায়া কামান কমিউনিটি। আমরা নির্দিষ্ট সময়ে আমরা ওসিকে জানিয়েছি, এসডিপিকে জানিয়েছি, কিন্তু গতকাল গভীর রাতে আমাদের অভিযোগ সম্পাদকের হোয়াটসঅ্যাপে সেটা নির্দেশ করা হয়েছে এবং আজকে যখন আমরা এখানে সমবেত হয়েছি তখন এসে আমাদের চিঠি ধরানো হয়েছে 11টার সময়। এই কর্মসূচি যে বাতিল করা হয়েছে আমাদের সারা রাজ্যে খবর দেওয়া সম্ভব নয়, আমাদের বিশাল কর্মসূচি ছিল, আমরা এখানে সমবেত হয়ে তার প্রতিবাদ আমরা এখানে জানাচ্ছি। মূলত পুলিশের অসহযোগিতা, প্রশাসনের অসহযোগিতা এবং এটা দীর্ঘদিন ধরে। আপনারা জানেন 9 জুলাই স্ট্রাইকের আগে 8 জুলাই আমাদের মিছিলটাকে সন্ধ্যাবেলা মিছিল সেটাকে বাতিল করা হয়েছে। পুজোর আগে 14 সেপ্টেম্বর পশ্চিম জেলায় ছিল, সেটাকে প্রশাসনিক ইয়ে করে যে কমার্শিয়াল আপনার পূজা লিখে দিয়েছে, আপনার পূজা সব পুজো সর্বোচ্চর শেষ হওয়ার পর এই কর্মসূচি আমরা নিয়েছি। তারপরে প্রশাসনের এই ব্যবহার আমাদের সঙ্গে কেন সেটা আমরা বুঝে উঠতে পারছি না। আমরা মনে করি যে প্রশাসন আমাদেরকে শিক্ষক কর্মচারীদের মাধ্যমে সারা রাজ্যে পরিষেবা দিতে পারবে, কিন্তু আমাদের দাবি দেওয়ার প্রতি তাদের কর্ণপাত করবার কোনো ইচ্ছেই তাদের নেই। এটাই আমরা মনে করি, এর জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়ে অনুমতি না পাওয়া সত্ত্বেও আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি। ফান্ডামেন্টাল রাইট আছে প্রত্যেকটা নাগরিকের জন্য। আমরা এআইএসএফ এর অধীনতন সংগঠন, সরকারি স্বীকৃত সংগঠন,
আমাদের গণতান্ত্রিক ওয়ে আন্দোলন করার অধিকার আমাদের আছে। আমরা কি লক্ষ্য করছি, এই রাজ্য সরকারের প্রশাসন, আচ্ছা এখানে যারা উপস্থিত আছেন, যারা আমাদের কথাগুলো শুনছেন, বলেন তো, আমি যদি বছরে 2 বার দিয়ে দেওয়ার দাবি করি, আমি জানাবো সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তো আমাদের শিক্ষক কর্মীরা লড়াই সংগ্রাম করেন, তার দৈনন্দিন সমস্যাবলীগুলো আছে, এই সমস্যাবলীগুলো নিয়ে তারা পথে নামেন, আওয়াজ তোলেন, সেটা সৃষ্টি করে না। তারা রাজ্য সরকার জনগণের বাঁচিয়েছেন। আমি দাবি করছি, আমার যে কন্ট্রিবিউটরি পেনশন টাকা দিতে আমি সেটা করে টাকা তো আমাকে ভালো হবে, আমি তার বিপ্লব করতে পারি না। আমার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার বামপন সরকারে আমার একটা সিদ্ধান্ত ছিল, 10 বছর চাকরি করার পরে তারা অটোমেটিক্যালি নিয়মিত হয়ে যেতেন। 2018 সালের 30 আগস্ট আমরা ক্যাবিনেটে এক কলমে রেখে যাই, সে অধিকারে হরণ করা হয়েছে। আমরা তার দাবি করতে পারি না। আমরা তো দাবি করতে পারি, আমার শিক্ষক স্বল্পতায় আমার বিদ্যালয়গুলি ঢুকছে, আমরা শিক্ষকের দাবি করতে পারি না। আমাদের সেখান থেকে গণতান্ত্রিক অধিকার আমরা আন্দোলন করে আমাদের সমিতি অফিসগুলি জবরদখল করা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দাবি করতে পারি না আমাদের অফিসগুলি ফিরিয়ে দেয়। আমাদের শিক্ষক কর্মচারীরা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, ব্লকে আক্রান্ত হচ্ছেন, বাজার করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে আক্রান্ত হচ্ছেন। বিদ্যুৎ কর্মীরা 3 রাত 24 ঘন্টা পরিশ্রম করে পরিষেবা দেয়, তারা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। তাদের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য দাবি করতে পারি না, তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য আমরা দাবি করতে পারি না। আমরা তো দাবি করতে পারি আমাদের 7ম পে কমিশন দেওয়া হয়নি। এই গত কয়েকদিন আগে দেখলাম রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠন নামদার একটি সংগঠন প্রেস মিট করে বলছেন রাজ্য সরকার আমাদের বেতন ভাতা যা দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পালন করেনি। আমরা ধন্যবাদ জানাইছি নেতাদের বিলম্বিত বোধোদয়। বলেছেন শুধু ফিক্সড বেনিফিট 0.32% শুধু দিয়েছে, অন্য কোন বেতন বা ভাতার পরিবর্তন করেনি। আমরা বলছি 0.32 সবাই পায়নি, 0.09% অনেকে পেয়েছে। এই বিলম্বিত বোধোদয় কেন? আজকে বুঝি সংগঠনে সাধারণ কর্মীরা আজকে আসতে পারছেন না, নজর ভিত্তি করে রেখে 7.5 বছর আর নজর ভিত্তি করা যাচ্ছে না, পেছনের লোক পাচ্ছেন আপনাদের পাশে। আমরা সর্বভারতীয় ক্ষেত্রে আমরা যখন মিটিংগুলিতে যাই, যখন আলোচনা হয়, আমরা লড়াইয়ের ময়দান তৈরি করে সেখানে কন্ট্রাকচুয়াল সার্ভিস 50টা কর্মচারী কন্ট্রাকচুয়াল আছেন, আর 1 কোটি পোস্ট খালি আছে। সারা ভারতবর্ষে 1 কোটি পোস্ট খালি আছে। রেল, ভেল, পোস্ট অফিস, আপনার বিভিন্ন দপ্তরগুলোতে 1 কোটি পোস্ট খালি আছে, কোনো চাকরি নেই। কন্ট্রাকচুয়াল সার্ভিস, আমরা কন্ট্রাকচুয়াল সার্ভিসের বিরুদ্ধে আমরা লড়াই করি না, লড়াই করতে পারবো না। এটা তো নিশ্চয়তা নেই। ভারতবর্ষের কোটি কোটি বেকার, সেখানে চাকরি নেই, তার কাজ হারাচ্ছেন, তা হাহাকার করছেন। ভারতবর্ষের মানুষ লড়াইয়ের ময়দানে আছে না? কর্মচারী লড়াইয়ের ময়দানে আছে না? আছে তো লড়াইয়ের ময়দানে। আমরা তো আছি লড়াইয়ের ময়দানে, তাদের তো বাধা দেয় না, সেখানে। আমরা ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করছি, আমরা যখনই কোনো আন্দোলন কর্মসূচিতে যাই তখন বাধার সম্মুখীন হই। শিক্ষকরা গত 19 আগস্ট তারা 9 দফা দাবির ব্যাপারে বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে, 795টা বিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিসারকে তার কি অবস্থা আছে জানার জন্য নোটিশ করেছেন আমাদের ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন। আমরা প্রতিবাদ করেছি, আমরা ডেপুটেশনে নিয়েছি, আপাতত রদ আছে। 71টা স্কুল বন্ধ হয়ে গেছে, তার মধ্যে পড়াশোনা হচ্ছে 7,117 জন ছাত্রছাত্রী,
কোথায় আছে জানি না, বিদ্যা জ্যোতির নামে বিদ্যা জবাব দাও, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, প্রশাসন জবাব দাও, জবাব দাও, অস্ত্রের জবাব। আপনারা শুনলেন সেখানে বিভিন্ন সময়ের সংগঠনের তরফে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, সেই আলোচনা সভায় মূল বিষয়বস্তু সেখানে উপস্থাপন করা হয়েছে। শিক্ষক কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলের কাছে বিষয়গুলো আজ খুব গুরুত্বপূর্ণ। সেটি হলো এই সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের যে বড় পাওনা বা বড় দাবি, সেটা হচ্ছে অষ্টম বেতন কমিশন কিংবা বকেয়া 5% দিয়ে। রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষক কর্মচারীরা যারা আছেন, আমাদের সঙ্গে যারা নিয়মিত কথা বলেন, যারা নিয়মিত বিষয়গুলো নিয়ে চর্চা করেন, তারা প্রত্যেকেই ভাবেন যে রাজ্য সরকার শিক্ষক কর্মচারীদের অধিকার নিয়ে তারা সচেষ্ট, তারা অধিকার নিয়ে আলোচনা করেন, চর্চা করেন, সেদিক থেকে তাদের বিষয়গুলো খুব গুরুত্ব পায়। আজ সেই সংগঠনের তরফে, রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের তরফে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার পর যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে, সেটা হচ্ছে রাজ্যের সার্বিক বিষয়। রাজ্যের সার্বিক আলোচনার প্রেক্ষাপটে রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য যে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এই সময়ের মধ্যে রাজ্য সরকার কি করতে চলেছে। আজ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া যে বিষয়গুলো উত্থাপন করেছেন বা সংশ্লিষ্ট নেতৃত্ব যে বিষয়গুলো উত্থাপন করেছেন, সেগুলো আমরা আরেকবার শুনব। রাষ্ট্রপতি কর্মচারীর সঙ্গে যারা পদাধিকারী এখানে এসছে, তারা সব আমাকে 14 নম্বর দাবি দেওয়ার তাদের একটা তাদের আমার কাছে মেমোরেন্ডাম সাবমিট করেছে। আমি যে সমস্ত পয়েন্টগুলো অলরেডি গভর্নমেন্ট সিদ্ধান্ত আগের থেকে নিই, সেগুলো ওনাদেরকে ব্যাখ্যা করে আমি ওদেরকে বলেছি। বাকি কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে এটা আলোচনার বিষয়বস্তু থাকবে। এবং সর্বোপরি একটা কথা বলবো যে আমাদের সরকার 2018 আসার পর থেকে কর্মচারীদের সঙ্গে এখনো সেন্ট্রাল ডিএর সঙ্গে ডিফারেন্সিয়েট অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আমরা সময় সেগুলো অনেক কিছু কমিয়ে আনার চেষ্টা আমরা করেছি। তার যে আর্থিক সামঞ্জস্যের উপরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ মহোদয়, তিনি একটা বছরে ওনার সময় ছিল 20% দিয়ে ওনার দিয়েছেন এক বছরে। এটা বেশি কমানো পুরো বিনা আন্দোলন কিনা দাবিতে, দাবি তো করবেই, তবে আমরা এটা করার চেষ্টা করেছি, এখন আমরা করছি। আগামী দিনেও সেটা করার জন্য সরকারের ভাবনা আছে। সরকার কাউকে দুর্বল করে কারো ন্যায্য পাওনাকে ভাগ দিয়ে সরকার চিন্তা করে না। আমি আশাবাদী যেগুলো সবার সঙ্গে সঙ্গে সেগুলো সরকার করার চেষ্টা করে। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইচপি কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইচপি কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করে এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 2, যে এটা অনেকে বলে, আমি শুনি, আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট হয়। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আইডিয়ারে এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা রাজ্যের ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এর মধ্যে করতে হবে অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনের সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীরা কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যে এটা আমরা এটার সঙ্গে আমরা সামনে চলতে চাই। এটুকু বলতে পারি এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা করে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তটা বুঝছেন না? কি বললাম আমি, যে কমিশন 18 মাস 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টার, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম এবং সেটাকে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে। কিন্তু তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। অর্থমন্ত্রীর নিকট আমাদের কর্মচারীদের দাবি আমরা একটি আলোচনা হলেন। আমাদের যে কার্যকরী বৈঠক কমিটি বসলো সেখানে সিদ্ধান্ত হয়েছিল
আমরা এগুলো নিয়ে আমরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই অঞ্চলে আছে আমাদের নাটা। আমরা যে বিষয়গুলি এগুলো আমাদের বিভিন্ন কমিশন থেকে শুরু করে আপনারা বামফ্রন্ট আমলে কোনো ধরনের এডুকেশন গঠিত হয়নি। একবার হয়েছিল 98 ওরা করেছিলেন। 2008-এর 26শে জানুয়ারি ওরা আর কিছু রিভিউ কমিটি গঠন করেছেন। 2016 তখন রিভিশন কমিটি, যার ফলে কি বলবো যে চতুর্থ পে কমিশনের পরে আর কোনো ধরনের পে কমিশন গঠিত হয়নি। তাই আমাদের একটাই দাবি ছিল যে আমাদের কর্মচারীর জন্য অন্তত একটা পূর্ণাঙ্গ পে কমিশন গঠন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে কমিশন গঠিত হয়েছে গত 3রা নভেম্বর 3 সদস্য বিশিষ্ট সেই পে কমিশন রিপোর্ট পেশের পর রাজ্যের কর্মচারীদের জন্য পে কমিশন গঠন করার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি আমাদের যে বিভিন্ন যে দাবিগুলি অধিকাংশ দাবি ওনারা মেনে নিয়েছেন এবং বেশ কয়েকটা দাবি ওনারা অলরেডি সরকার কার্যকরী করার পথে চলেছে। তো এই সমস্ত দাবিগুলি নিয়ে ওনার সঙ্গে আমাদের বিস্তৃত আলোচনা হয়েছে আমাদের। তো আমার যে সম্পাদক আমার সামনে আছে সঞ্জয় সূত্রধর, উনি আমরা মেইনলি কী কী দাবি উনি আমাদের গ্রহণ করেছেন উনি বলবেন আপনার সামনে বিস্তারিতভাবে। আপনারা কাজে ওনার কাছ থেকে এটা শুনুন। আপনার কাছে বক্তব্য যে মূলত যে দাবিগুলো নিয়েছেন স্যার আপনাদের কী বলেছেন বা আপনাদের কী বলেছেন? হ্যাঁ, উনি আমাদের বেশ কয়েকটা দাবি, যেমন ধরুন যেটা আমাদের কর্মচারীদের মনে একটা শঙ্কা যে 16 কমিশন যদি এই যে এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 3 নভেম্বর হলো কর্মচারীদের এই কমিশনের ব্যাপারে যে জিনিসটা আলোচনা চলছে, যদি দেয় তাহলে তো ভালোই হবে, কিন্তু কর্মচারীদের দিল্লি গভর্নমেন্ট বঞ্চিত করেই আসছে। যদিও অন্যান্য গভর্নমেন্টও বঞ্চিত করেছে, আগের গভর্নমেন্টও বঞ্চিতই করেছে, কিন্তু এখনো গভর্নমেন্ট আরো বেশি বঞ্চিত করেছে। আমাদের দিয়ে এখনো মানে 22% দিয়ে আমরা এখনো কর্মচারী পাওনা আছে। যে জিনিসটা আছেন এটা না দিয়ে কিভাবে তারা এইচপি কমিশন দিবে? আগে তো ডিএটা দেওয়া হোক, তাইলে তো এরপরে তো এইচপি কমিশন। এখন তাদের আমরা যা দেখলাম তাদের কথাই পটু সবকিছুর মধ্যে দেওয়া গেলে যতটুকু না করবে তিনের দূরে কথা বলবে। তারা তো 7ম বেতন পে কমিশন তো 2018-তে দিয়ে দিবে বলছিল, দিয়েছে। 7ম বেতন কমিশন কি কর্মচারী দিয়েছে? কোন কর্মচারী পেয়েছে বলুন তো? তারা একবার বলেন যে এই কর্মচারীরা 7ম বেতন পে কমিশন পেয়েছে, এক টাকাটা দেবে বা এইটুকুই। আর এখন বলে কি মানিক সাহা দিয়ে দিয়েছে, বেশি দিয়েছে। আর যখন 4 বছর কোনো দিয়েই দেওয়া হলো না, না দিয়ে একসাথে যখন বিয়েটা দেওয়া হয় তখন তো একটু বেশি হবে, এরকম বেশি হবে। পাওনার মধ্যে বিয়েটা দিয়েছে হয়তো 10%, সেই জায়গাতে কি তারা বিয়েটা বেশি দিয়েছে। এই যে কথাগুলি বলছে এগুলি কিন্তু কর্মচারীদের সঙ্গে বঞ্চিতের কথা, আর কথাগুলি তাদের ঠিক নয়। রাজনীতিকের যে সিস্টেমে তারা কথা বলে শুধু খালি মুখের কথাই, কিন্তু কাজের বেলায় এরকম না। কোন জিনিসটার মধ্যে আছে কোন মানুষের ভিতরে যে কোনো মানুষের মন সন্তুষ্ট তারা করতে পারছে বলতে পারবে? বেকার থেকে আরম্ভ করে কর্মচারী থেকে আরম্ভ করে কোন মানুষটার মন তারা সন্তুষ্ট করতে, ইভেন যারা দৈনিক হাজির বা তাদের মনও তো সন্তুষ্ট করতে পারে নাই, 11 কর্মচারী সন্তুষ্ট করতে পারে নাই। তারপরে বিভিন্ন অফিস কাছারিতে কর্মচারীর সংখ্যা খুবই কম। এই কম কর্মচারী দিয়ে এই তারা কিন্তু সরকারটা পরিচালনা করছেন। মাস্টার স্কুলে নিয়েই শিক্ষা ব্যবস্থাটা একেবারে লাটে পড়েছে। বিভিন্ন দপ্তরে একজন কর্মচারী দিয়ে যেভাবে জোড়াচালি দিয়ে সরকার চালাচ্ছেন, এটা কি সরকার? এটাকে কি বলে সরকার? সরকার নামে কলঙ্ক। হ্যাঁ, বিভিন্ন সরকার এরকম। কিন্তু আমরা দেখলাম অন্যান্য রাজ্যে কিন্তু 7ম বেতন পে কমিশন তো দিল, এরপর তাদেরকে বিয়েটা পুরোপূর্ণ দিয়ে দেওয়া, যেমন আসামে সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে, বিজেপির অনেক কেন্দ্রীয় দিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির যে নিয়ে দেওয়া হয় ত্রিপুরাটা তো বিজেপির দেশ, ওইখানে মানুষরা বিজেপির ভালো করার চেষ্টা করে। এই রাজ্যের মানুষরা কিন্তু বিজেপির নিজের পেটে চিন্তা করছে, তাদের নিজের বেতনটা বাড়িয়ে নিচ্ছে। বিভিন্ন নেতা মন্ত্রীরা দেখা গেল রে আজকার কাজ করলে কমিশন বাণিজ্য নিয়ে মন্ত্রী নিজেই তো স্বীকার করতেন, রাস্তার কাজ আসলে আমরা কমিশন দিয়ে থাকি। কিন্তু কমিশন নিতে নিতে রাস্তা পর্যন্ত ভালো থাকে না, রাস্তাঘাট মাঠে সেটা তো কমিশন সরকার। যদি 7ম বেতন কমিশন না দিয়ে বিয়েটা না দিয়ে 8ম বেতন কমিশন যায়, যাই তো তাই কর্মচারীর লাভ। কিন্তু আগে তো তাদের কথাটা তো বিশ্বাস করা যায় না, তারা বিয়ে মেনাবে।
হয়তো নির্বাচন আসবে, আগে বলবো আমরা এইটা দিয়ে দেবো নির্বাচনের পরে, তাও বলতে পারি কোনো সময় বা অথবা সেটা বা কিছু একটা দিল বলে আমরা পরে বাকিটা দিয়ে দেবো, মানে তাদের কথার কোনো ঠিক নেই। অতএব যদি কর্মচারী কি থাকে তাইলে বিশ্বাস করবে যে আমরা পেয়েছি, আর এখন অগ্রিম কথা বলে লাভ হবে না, তাদের এইরকম ঝামেলা কথা চলবে, আর তাদের সবসময় সন্ত্রাস চলবে কিছু রাজ্যে। দেখা গেল যে আজকে মাথা তো আসলো, তাদের বিজেপির বাড়িঘর ভাঙচুর করলো, অফিস কাছারি ভাঙচুর করলো, মাথার বেলা কোনো দোষ নেই। আর এদিকে বিরোধীদের যখন কোনো একটা মিটিং করবে তাদেরকে আইপিএস থেকে আরম্ভ করে কি অবস্থা, বিহারে কি সরকার পাস করলো। এবং 30 নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ। এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারী বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারী আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 স্বাস্থ্য কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া দিয়ে থেকে শুরু করে যা যার অ্যালাউন্স বাকি আছে সবগুলি বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশি খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। পাশাপাশি উনি আরও কয়েকটা দাবির বিষয়ে আমাদেরকে আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশি খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে আমাদের। মানে আমি বিষয়টা বলছি না, যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, কিন্তু খুশি খবর আসছে আমাদের জন্য, তাদের প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। অর্থ দপ্তরের সম্মতি সহ সকল প্রকার চুক্তি ভিত্তিক কর্মচারী সমেত DRW, পার্ট টাইম, ক্যাজুয়াল, পার্মানেন্ট লেবার, মোটামুটি সকল স্তরের কর্মচারী যারা অনিয়মিত আছে তাদেরকে নিয়মিত করতে হবে। 2 নম্বরে আছে কেন্দ্র সরকারের 8ম বেতন কমিশনের ধাঁচে একটি পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন করতে হবে। 3 নম্বর পয়েন্টে আছে 16তম অর্থ কমিশনের রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ 30 নভেম্বর 2025-এর মধ্যে কর্মচারী ও পেনশনভোগীদের বাকি যে বকেয়া 22% মহার্ঘ ভাতা আছে এবং মহার্ঘ ভাতা রিলিজ অবিলম্বে প্রদান করতে হবে। 4 নম্বরে আছে 7ম বেতন কমিশনের নীতি অনুযায়ী বকেয়া সকল ভাতা যেমন হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, PF এগুলি অবিলম্বে আমাদের পূরণ করতে হবে। মাননীয় ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী সর্বশিক্ষা অভিযান SSA শিক্ষকদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। বিদ্যমান আইনের স্কিমে সংশোধন আনা যাতে কর্মচারীদের মৃত্যু যে কোনো বয়সে সরকারি চাকরি প্রদান করা হয়। এটা পরে এটা মারা গেলে হতো না, অন্য পরিবারের কোনো চাকরি আমরা হতো না, অন্য পরিবারের কোনো চাকরি আমরা চাচ্ছি যে কোনো বয়সে দিতে হয়, তার পরিবারে যোগ্য একজন ব্যক্তিকে চাকরি হয়। সরকারের চাকরিতে 7 নম্বর পয়েন্ট, চাকরিতে যোগদানের সর্বোচ্চ বয়সসীমা 40 বছরের পরিবর্তে বিবেচনা বছরে 25 বছরে চলে। 20 বছর চাকরির পর থেকে যেন পূর্ণ পেনশনের সুবিধা হয়। 8 নম্বর আছে একক পদোন্নতি যাতে দ্রুত সম্ভব পরবর্তী সময়ের সাথে কার্যকর করে রেগুলার পদোন্নতি হিসেবে গ্রহণ করা হয়। কথা বলুন। রেগুলার পদোন্নতি হিসেবে গ্রহণ করা হয়। 9 নম্বর আছে সরকারি চাকরিতে যারা ফিক্সড আছেন সেটা বিলুপ করতে হবে, প্রথম কাল থেকে যেন এটা নিয়মিত স্তরে দেওয়া হয়। 10 নম্বরে আছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নীতি অনুযায়ী গ্র্যাচুইটি পরিমাণ বিদ্যমান 10 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে 25 লক্ষ টাকা করা হয়। MSCT 11 নম্বর পয়েন্ট
এনএসিপি প্রদানকালে বেতন স্কেলের লেভেল পরিবর্তনের জন্য যথাযোগ্য উদ্যোগ গ্রহণ করে, কারণ এটা লেভেল পরিবর্তন এখন হয়নি। 12 নম্বর হচ্ছে বিভিন্ন দপ্তরে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে পূরণ করতে হবে। 13 নম্বর হচ্ছে আউটসোর্সিং পথে বিলুপ্তি করতে হবে। যারা এজেন্সির মাধ্যমে আমরা আউটসোর্সিং নেওয়া হয় এইগুলিকে বদ্ধ করতে হবে, এইগুলি বদ্ধ করে সরকার ডাইরেক্ট নিয়োগ নিতে হবে। 14 নম্বরে একটা আছে সরকারি চাকরির অবসরে বয়সসীমা 65 বছর করতে হবে, যেখানে এখন 60 বছর আছে। কারণ দেখা যাচ্ছে এসটি যারা আছে পেট দিয়ে যারা চাকরি পায়, তারা দেখা যাচ্ছে 45 বছর লাস্ট বয়সসীমা চাকরি পায়, ওরা ফুল পেনশন পায় না। কাজে 65 বছর যদি করা হয় অবসর সীমা, তাহলে তারা অন্তত 20 বছর চাকরি করতে পারবে, একটা ভালো একটা সুবিধা পাবে। সেই লক্ষ্যে আমরা এই দাবিগুলো এনেছি এবং উনি আমাদের সর্বসম্মত করে আমাদের আশ্বাস দিয়েছেন, সেগুলি পূরণের আশ্বাস দিয়েছেন। দেখা চেষ্টা করবে এবং আমাদের এই দাবিগুলি ন্যায্য যদি উনি আমাদের সহমত পোষণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ডেপুটেশন মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে উনি আমাদের শারীরিকভাবে যে 14টা পয়েন্ট আমরা ডিমান্ড করেছি, 14টা পয়েন্টের মধ্যে আমি বিশদভাবে আলোচনা করেছেন এবং আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন। শারীরিকভাবে আমাদের 8ম যে পে কমিশন, ওই পে কমিশনের সঙ্গে চূড়ান্ত বিশ্লেষণ করেছেন এবং আগামী দিনে আশ্বাস দিয়েছেন আমরাও চেষ্টা করবো। লাইভে আছেন, কথা শোনাবেন। হ্যালো, আপনি লাইভে আছেন? ঠিক আছে। দেখুন, আমরা তো অনেক আশা করে বিজেপি সরকারকে এগুলোতে অনেক কিছু দেখিয়েছে, ওরা আসলে অনেক কিছু দেবে, সেগুলো তো আমরা দেখলাম অন্যান্য দেশে অন্যান্য রাজ্যগুলির তুলনায় আমাদের কিছুটা কর্মচারীরা তাদের থেকে অর্ধেক বেতনের থেকেও কম পাচ্ছে। আসামের একটা কর্মচারী যদি 50,000 টাকা বেতন পায়, ত্রিপুরাতে সেই কর্মচারীকে সেই ইয়েতে 20 থেকে 25,000 টাকা পাচ্ছে। এরকম কেন হচ্ছে? যেখানে কেন্দ্র বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার, তাহলে এবার তৈরি করছে কিনা আমরা তো বুঝলাম না। অনেক প্রতিশ্রুতি দিয়েছিল যে ওরা আসলে কর্মচারীদের জন্য অনেক কিছুই দেখবে, এখন তো শুধু 8,000 রুম থাকছে। তারপরে অনিয়মিত কর্মচারীদের তাদের একটা কিছু করবে এরকম আশা দিয়েছিল, এদেরও কিছু করেন দিয়ে সব জায়গায় দেওয়া হয়েছে। এখানে সবসময় পিছিয়ে এখনো কর্মচারীরা আশা করেছিল এই সরকার আসলে বিয়েটা হয়তো সমান হবে, এটা হয়নি। তাদের বিশ্বাস করবে এটা নতুন হাজার হাজার দেহ আছে, সেটা চলছে। আর অফিসে এত কাজ করলে এত চাপ কম, প্রচুর কাজ, শুধু কাজ করে। নমস্কার। করব যে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক আপনাদের কি করা যায় আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করার ব্যাপারে উনি আমাদের একটা ফিনান্সিয়াল কনফারেন্স আছে, এই ব্যাপারে উনি বলেছেন যে সময় সময় হচ্ছে, আগামী দিনেও সেই চুলটাকে বিশ্লেষণ না করে আমরা দাবি করেছি, ধারাবাহিকভাবে এটা পালন করে যাবেন। আমাদের বিভিন্ন যে ডাইন হ্যান্ডেস থেকে আরম্ভ করে আমাদের যে 8ম বেতন কমিশন 22% দিয়ে বকেয়া আছে, এগুলির সঙ্গে ওনারা আলোচনা করেছেন। ডাইরেক্ট প্রমোশন, এগুলো একটা জলজন্ত সেটা নিয়ে আমরা চুলচারা বিশ্লেষণ উনি আলোচনা করেছেন এবং সহমত পোষণ করেছেন। মোটামুটি এমএসিপি থেকে আরম্ভ করে শূন্যপদ পূরণ, এগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে যে আলোচনা ওনার সঙ্গে হয়েছে এবং হাউস রেন্ট, মেটেরিয়াল অ্যালাউন্স দীর্ঘদিন ধরে এইগুলি বকেয়া ছিল, এই ইস্যুটি নিয়ে আমরা ওনার সম্মুখে জলজন্ত ইস্যুগুলি তুলেছি। উনি আশ্বস্ত করেছেন যে আগামী দিনে কিছু একটা হবে এবং খুশির সংবাদ আমরা আমাদের মধ্যে বয়ে আনবে, এই আমরা বিশ্বাস রাষ্ট্রপতি কর্মচারীদের সঙ্গে আছে, থাকবে। আগামী দিনেও এই কর্মচারীদের যে
যেগুলি দাবি দেওয়া থাকবে সেগুলি নিয়ে আমরা কথা বলবো সরকারের সঙ্গে, ধারাবাহিকভাবে কথা বলে যাবে এবং দাবি আগে আশ্বস্ত করবেন এবং আমরা সচেষ্ট হব, এই আশ্বাস আমরা রাখছি। আমরা একদম অনেক দিন বাকি থাকতে 1 নভেম্বর আমরা সরকারের কাছে চিঠি দিয়েছিলাম, কিন্তু গত পরশুদিন রাত্রেবেলা আমাদের গণঅবস্থানের কর্মসূচি করা যাবে না বলে জানিয়েছে। এবং যদি এটাও লিখেছিল যে কোনো প্যারাডাইস কমিউনি আমরা দিয়েছিলাম, যদি অ্যানাদার প্লেস হয় তাহলে তারা চিন্তা ভাবনা করবে। সঙ্গে সঙ্গে আমরা ওরিয়েন্ট কমিউনি বিপণী বিতান এটা দিয়ে আমরা আবার চিঠি দিয়েছি, তারপরেও আমাদের পারমিশন দেয়নি। এরপর আমরা যেটা ইন্টিমেশন, আমরা গণঅবস্থান না করলেও আমাদের কর্মসূচির প্রচার হয়ে গেছে এবং দীর্ঘদিন ধরে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এর জন্য আমরা মিছিল এবং পথসভা করবো প্যারাডাইস কমিউনি তো ওরিয়েন্ট কমিউনি ভায়া কামান কমিউনি। আমরা নির্দিষ্ট সময়ে আমরা ওসিকে জানিয়েছি, এসডিপিকে জানিয়েছি, কিন্তু গতকাল গভীর রাতে আমাদের অফিস সম্পাদকের হোয়াটসঅ্যাপে সেটা নির্দেশ করা হয়েছে এবং আজকে যখন আমরা এখানে সমবেত হয়েছি তখন এসে আমাদের চিঠি ধরানো হয়েছে 11টার সময়। এই কর্মসূচি যে বাতিল করা হয়েছে, আমাদের সারা রাত যেটা খবর দেওয়া সম্ভব নয়, আমাদের বিশাল কর্মসূচি ছিল, আমরা এখানে সমবেত হয়ে তার প্রতিবাদ আমরা এখানে জানাচ্ছি। মূলত পুলিশের অসহযোগিতা, প্রশাসনের অসহযোগিতা এবং এটা দীর্ঘদিন ধরে। আপনারা জানেন 9 জুলাই স্ট্রাইকের আগে 8 জুলাই আমাদের মিছিলটাকে সন্ধ্যাবেলা মিছিল সেটাকে বাতিল করা হয়েছে। পুজোর আগে 14 সেপ্টেম্বর পশ্চিম জেলায় ছিল, সেটাকে প্রশাসনিক এই যে ইয়ে করে যে কমার্শিয়াল আপনার পূজা লিখে দিয়েছে, আপনার পূজা সব পুজো সর্বস্তর শেষ হওয়ার পর এই কর্মসূচি আমরা নিয়েছি। তারপরে প্রশাসনের এই ব্যবহার আমাদের সঙ্গে কেন সেটা আমরা বুঝে উঠতে পারছি না। আমরা মনে করি যে প্রশাসন আমাদেরকে শিক্ষক কর্মচারীদের মাধ্যমে সারা রাজ্যে পরিষেবা দিতে পারবে, কিন্তু আমাদের দাবি দেওয়ার প্রতি তাদের কর্ণপাত করবার কোনো ইচ্ছেই তাদের নেই। এটাই আমরা মনে করি। এর জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়ে অনুমতি না পাওয়া সত্ত্বেও আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি। ফান্ডামেন্টাল রাইট আছে প্রত্যেকটা নাগরিকের জন্য। আমরা এআইএসএফের এপিলেটেড সংগঠন, সরকারি স্বীকৃত সংগঠন, আমাদের গণতান্ত্রিক ওয়ে আন্দোলন করার অধিকার আমাদের আছে। আমরা কি লক্ষ্য করছি এই রাজ্য সরকারের প্রশাসন, আচ্ছা এখানে যারা উপস্থিত আছেন, যারা আমাদের কথাগুলো শুনছেন, বলেন তো আমি যদি বছরে 2 বার দিয়ে দেওয়ার দাবি করি, আমি কি অন্যায় করি? সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তো আমাদের শিক্ষক কর্মচারীরা লড়াই সংগ্রাম করেন, তারা দৈনন্দিন যে সমস্যা বলিগুলো আছে এই সমস্যা বলিগুলো নিয়ে তারা পথে নামেন, আওয়াজ তোলেন, সেখানে তো বাধার সৃষ্টি করে না। তবে আমার রাজ্য সরকার কেন সেখানে বাধার সৃষ্টি করছেন? আমি দাবি করছি আমার যে কন্ট্রিবিউটরি পেনশন, যে পেনশনের জন্য আমাকে টাকা দিতে হয়, আমি অবসরে যাওয়ার পরে আমার টাকা থেকে আমাকে পেনশন দেওয়া হবে, আমি তার বিরুদ্ধে লড়াই করতে পারি না। আমার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার বামপন্থী সরকারে আমার একটা সিদ্ধান্ত ছিল, 10 বছর চাকরি করার পরে তারা অটোমেটিক্যালি নিয়মিত হয়ে যেতেন। 2018 সালের 31 আগস্ট আমরা ক্যাবিনেটে এক কলমে রেখে যাই, সে অধিকার হরণ করা হয়েছে। আমরা তার দাবি করতে পারি না। আমরা তো দাবি করতে পারি আমার শিক্ষক স্বল্পতায় আমার বিদ্যালয়গুলি ঢুকছে, আমরা শিক্ষকের দাবি করতে পারি না। আমাদের সেখান থেকে গণতান্ত্রিক অধিকার আমরা আন্দোলন করে আমাদের সমিতি অফিসগুলি জবরদখল করা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দাবি করতে পারি না আমাদের অফিসগুলি ফিরিয়ে দেয়। আমাদের শিক্ষক কর্মচারীরা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, ব্লকে আক্রান্ত হচ্ছেন, বাজার করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে আক্রান্ত হচ্ছেন। বিদ্যুৎ কর্মীরা 3 রাত 24 ঘন্টা পরিশ্রম করে পরিষেবা দেয়, তারা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। তাদের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য যে দাবি করতে পারি না, তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য আমরা দাবি করতে পারি না। আমরা তো দাবি করতে পারি সামগ্রিক বিষয়গুলো রাজ্য শিক্ষক কর্মচারী পৃথক পৃথক স্থানে আজ তুলে ধরেছেন বা আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। বাকি দায়িত্ব অবশ্যই সরকারের। 8ম
নাকি হুবহু কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের সঙ্গে 58% দিয়ে? চাকরির বয়সসীমা অর্থাৎ অবসরের বয়সসীমা কি বাড়তে চলেছে? 2028 সালে বিধানসভা নির্বাচনের আগে কি চমক দিতে চলেছে রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের জন্য রাজ্য সরকার, ডাবল ইঞ্জিনের সরকার? সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।